points, we squared it up. Democrats played dirty, but we got the dub. It's been a long campaign, from Queens to Tampa Bay, but I praise God that he let me live to see this precious day. হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ নিউজ। ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক ইউএস ইলেকশনে বিপুল ভোটে জয়লাভ করেন, যে আমেরিকার রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে। ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসা এই ভোটের তীব্র আবেগ ও বিতর্কের ফল, যা অনেকেই আমেরিকার রাজনৈতিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন। ট্রাম্পের এই জয়ের প্রভাব শুধু আমেরিকায় নয়, গোটা বিশ্বের প্রতিক্রিয়া তৈরি করেছে, যা সাধারণ জনগণ ও ওয়ার্ল্ড লিডারদের মধ্যে আসা অনিশ্চয়তা দুয়েরই আশঙ্কা জাগাচ্ছে। আমি ডোনা, আরও জানতে সঙ্গে থাকুন। ট্রাম্প পাথ টু পাওয়ার। ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার পর একেবারেই সাধারণ ছিল না। তার স্ট্র্যাটেজি ছিল পপুলিস্ট অ্যাপিল, সোশ্যাল মিডিয়া প্রচার এবং আমেরিকার জনগণের হতাশার জায়গায় পৌঁছানোর চেষ্টা। 4 বছরের শাসনকাল এবং বিতর্কিত প্রস্থানের পর ট্রাম্প এমন এক উৎসাহী সমর্থন গোষ্ঠী তৈরি করতে সক্ষম হন, যারা তার আমেরিকান ড্রিমের পাশে দাঁড়িয়েছে। ট্রাম্পের প্রচার ভোটারদের গভীরভাবে প্রভাবিত করে। তিনি এমন এক ন্যারেটিভ তৈরি করেন, যেখানে নিজেকে সাধারণ মানুষের পক্ষে এবং পলিটিক্যাল এলিটদের বিপক্ষের নেতা হিসেবে তুলে ধরেন। এফেক্টিভ কমিউনিকেশন, গুরুত্বপূর্ণ স্টেটগুলোকে টার্গেট এবং একেবারেই গ্রাসরুট লেভেলের সাপোর্ট মোবাইলাইজ করে ট্রাম্প এমন একটি পথ তৈরি করেন, যা তাকে আবারও ওভাল অফিসে ফিরিয়ে নিয়ে আসে। ট্রাম্প উইনিং ক্যাম্পেইন। ট্রাম্পের উইনিং ক্যাম্পেইনে বেশ কয়েকটি বিশেষ বিষয় সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। ইমিগ্রেশন অ্যান্ড রেসিজম। কঠোর ইমিগ্রেশন নীতির ওপর জোর দিয়ে ট্রাম্প সেই এক শ্রেণীর ভোটারদের আকর্ষণ করেন, যারা মনে করতেন ইমিগ্রেশন তাদের জব সিকিউরিটি এবং কালচারাল আইডেন্টিটিতে প্রভাব ফেলছে। ইমিগ্রেশন নিয়ে তার মন্তব্য প্রায়শই বিতর্ক তৈরি করেছে এবং রেস ইকুয়ালিটির প্রশ্নে আলোচনা উস্কে দিয়েছে। ট্রাম্প এঙ্গেজমেন্ট অ্যান্ড মুসলিম ভোটার্স। ইলেকশনের ঠিক আগে মিশিগান র্যালিতে ট্রাম্প মুসলিম সমর্থকদের প্রশংসা করেন এবং মুসলিম কমিউনিটির প্রতি তার সমর্থন প্রকাশ করেন। তিনি বলেন, মুসলিমরা শান্তি চায়, যুদ্ধ নয়। তিনি মুসলিম সমর্থনের বিশ্বাস রেখে বলেন, মুসলিমরাই মিশিগানের মতো গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ড তাকে জেতাতে পারে। I'm thrilled to accept the endorsement of these highly respected leaders. These are the leaders. Today I'm also honored, and I'm going to ask all of, if I could, the Arab and Muslim part of Michigan, and I'd like to give them a big hand because they're going to vote for us and help us win. এই বক্তব্য মুসলিম ভোটারদের মধ্যে সাড়া ফেলে এবং ট্রাম্পকে তাদের সমর্থন পেতে সাহায্য করে। মিশিগানে ট্রাম্প ইউক্রেন এবং মিডল ইস্টের ক্রাইসিসের কথা বলেন এবং অনেক মুসলিম ও আরব আমেরিকান লিডারদের সমর্থন পান। We as Muslims stand with President Trump. He promises peace, not war. We are supporting Donald Trump because he promised to end war in the Middle East and Ukraine. The bloodshed has to stop all over the world, and I think this man can make that happen. ট্রাম্প ইউজ অফ পাওয়ারফুল ইমেজারি। এবারের প্রচারে ট্রাম্প পাওয়ারফুল ইমেজ ব্যবহার করেন, যার মধ্যে ভায়োলেন্সের রেফারেন্স ও রাজনৈতিক অস্থিরতার উল্লেখ ছিল, যার দ্বারা একটা সেগমেন্টের ভোটারদের ইনফ্লুয়েন্স করেছে, যারা বর্তমান শাসন ব্যবস্থা নিয়ে হতাশ। নাজি স্টাইল র্যালিজ। ট্রাম্পের ইলেকশন র্যালিজের উন্মত্ততা এবং উৎসাহ তার আগের র্যালিগুলোর কথা মনে করিয়ে দেয়, যেখানে এই ধরনের স্ট্র্যাটেজি ব্যবহার করা হয়েছিল। সমর্থকদের উন্মাদনা, পতাকা হাতে স্লোগান দেওয়া, উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করতে এবং ট্রাম্পের ভিত্তিকে শক্তিশালী করত। কোর্টিং মেন, ভেন্স অ্যান্ড ইলন মাস্ক। প্রচারে ট্রাম্প প্রভাবশালী ব্যক্তিদের, বিশেষভাবে ইয়ং পুরুষ ভোটারদের ইনফ্লুয়েন্সে মনোযোগ দেন। জে.ডি. ভ্যান্সের মতো ব্যক্তিদের ট্রাম্পের রাজনৈতিক বৃত্তে মূল ব্যক্তিত্ব হিসেবে দেখা যায় এবং তার জনমুখী আন্দোলনের সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে। ভ্যান্সের ট্রাম্পের প্রতি সমর্থন মেল পলিটিক্যাল ফিগার, পলিটিক্যাল ওপিনিয়ন তৈরি এবং ভোটারদের সমর্থন জোগাড় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এছাড়াও ইলন মাস্ক একটি নতুন পলিটিক্যাল ফোর্স হিসেবে উঠে এসেছেন। ইলন মাস্কের ট্রাম্পের প্রতি সমর্থন জনগণের অ্যাটেনশন পেয়েছে, কারণ সোশ্যাল মিডিয়া এবং বিজনেসের ক্ষেত্রে মাস্কের বড় প্রভাব রয়েছে। এমন বিশিষ্ট ব্যক্তিদের সাথে নিজেকে যুক্ত করে ট্রাম্প শুধু তার আবেদনকে বিস্তৃত করেনি, তাদের প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে তার বার্তা আরও ইম্প্যাক্টফুল করতে পেরেছে। রিজন হোয়াই ডেমোক্রেটস লুজ। নির্বাচনের ফলাফল ডেমোক্রেটিক পার্টিদের জন্য একটি সিগনিফিক্যান্ট লুজ হয়ে দাঁড়ায়। ডেমোক্রেটিক ডিফিটের মূল কারণ ছিল তাদের কোর পাওয়ার বেস, ওয়ার্কিং ক্লাস এবং মাইগ্রেন্ট কমিউনিটিকে নেগলেক্ট করাই। নেগলেক্টের জন্য ভোটারদের বিহেভিয়ারে মেজর শিফট আসে, যেরকম সেনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন। যেহেতু ডেমোক্রেটরা ওয়ার্কিং ক্লাসকে নেগলেক্ট করেছে, তাই ওয়ার্কিং ক্লাসও ডেমোক্রেটরা অ্যাবান্ডন করেছে। অন্যদিকে ট্রাম্প কিছু নিউ হোপ অফার করে। ট্রাম্পের জয় প্রমাণ করে যে ডেমোক্রেটিক পার্টি আমেরিকার জনগণের নিড বুঝতে এবং রেসপন্স করতে ব্যর্থ হয়েছে। Voters said that one of the most important issues for them
was the economy, the bad state of the economy. এছাড়া হ্যারিস গ্লোবাল ট্রেন্ড এর অ্যান্টি ইনকামবেন্ট সেন্টিমেন্টের সর্বশেষ ভিকটিম, যা ব্রিটিশ কনজারভেটিভদের ক্ষমতা হারানোর মতো মুভমেন্টে দেখা যায়। ডেমোক্রেটিক অফ অ্যাফোর্ডেবল লাইফস এবং ইনফ্লেশনস এর মধ্যে লো পাওয়ার প্রাইসের মতো পাবলিক ডিমান্ডের প্রপার রেসপন্স দিতে পারেননি, যা তাদের পজিশনকে আরও উইক করেছে। এমনকি গাজা জেনোসাইড বন্ধের ডাক উপেক্ষা করায় হ্যারিস আমেরিকান মুসলিমদের সঙ্গে রেজোনেট করতে ব্যর্থ হয়েছে, যার ফলে মুসলিম সমর্থনও হারিয়েছে। In the 2024 race, many of them simply didn't vote, or some even voted third party, because Kamala Harris ignored them, spat in their face. হ্যারিসের আর্লি মোমেন্টাম থাকা সত্ত্বেও তার ক্যাম্পেইনের শেষের দিকে এসে ফল্টার করেছেন। কস্ট অফ লিভিং ক্রাইসিসের সময় সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট মিসপ্লেসড মনে হয়েছে। এই ইলেকশন একটি ক্রুশিয়াল লেসন দেয় ইকোনমিক ইস্যুস অ্যাড্রেস করা এবং ভোটার কনসার্ন বোঝার প্যারামাউন্ট, যাতে পাবলিক ট্রাস্ট বজায় রাখা যায় এবং ফিউচার ইলেকশনে জয়ী হওয়া যায়। দ্য গ্রেটেস্ট কামব্যাক, ট্রাম্পের জয়কে তার সমর্থকরা আমেরিকার রাজনৈতিক ইতিহাসে অন্যতম সেরা ফিরে আসা হিসেবে প্রশংসা করেছে। 2020 সালে জো বাইডেনের কাছে পরাজয়ের পর অনেকেই মনে করেছেন ট্রাম্পের রাজনৈতিক জীবন শেষ, তবে এই নির্বাচন পর্বে তার দৃঢ়তা এবং জনসাধারণের অসন্তোষকে কাজে লাগানোর ক্ষমতা প্রমাণ করেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অনুগত্যের পরিবর্তনশীল চরিত্রকে তুলে ধরেছে। এই ফিরে আসা ভবিষ্যতের নির্বাচনী রাজনীতি, পপুলিস্ট আন্দোলনের স্ট্রেংথ এবং আমেরিকার শাসন ব্যবস্থার পরবর্তী অধ্যায় কেমন হবে তা নিয়ে প্রশ্ন তুলছে। আ নিউ এরা বিগিনস, সাম্প্রতিক ইউএস ইলেকশনে ডোনাল্ড ট্রাম্পের জয় আমেরিকার রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করতে চলেছে, যা বোল্ড রেট্রোরিক, পোলারাইজিং থিম অ্যান্ড গভর্নেন্সের প্রতি ইউনিক অ্যাপ্রোচ থেকে প্রমাণ পাওয়া যায়। গোটা বিশ্ব এখন এই নির্বাচনের পরিণতি নিয়ে ভাবছে। সবার নজর এখন ট্রাম্প তার ক্ষমতা কীভাবে ব্যবহার করবেন এবং তা দেশীয় আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে কী প্রভাব ফেলবে সেদিকে। সামনের পথ অনিশ্চিত হলেও এই একটি বিষয়ে স্পষ্ট, ট্রাম্পের প্রভাব আগামী দিনের কয়েক বছর ধরে ইউএস এবং গ্লোবাল পলিটিক্সকে ইনফ্লুয়েন্স করতে চলেছে। আজ আমাদের সঙ্গে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশনের অধ্যাপক ডক্টর সুজিত কুমার দত্ত এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশনের অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর বিশ্বজিৎ দাস। আসুন তাদের থেকেই জেনে নেওয়া যাক ডোনাল্ড ট্রাম্পের এই দ্বিতীয় জয়ের বিষয়ে এবং এই জয়ের প্রভাব বিশ্বের রাজনীতি ও অর্থনীতিতে কতখানি, এবং তারই পাশাপাশি ভারত এবং বাংলাদেশের রাজনীতিতেই বা এই জয়ের প্রভাব কী। আসুন জেনে নেওয়া যাক তাদের কাছ থেকে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং আগামী জানুয়ারি মাসের 20 তারিখ উনি প্রেসিডেন্ট পদে দায়িত্ব গ্রহণ করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অবশ্যই বিশ্ব রাজনীতির একটি অন্যতম পট পরিবর্তনের পরিচালক হিসেবে আবির্ভূত হয়। ডোনাল্ড ট্রাম্পের বেলাও সেভাবেই বসবে, তবে বিশ্ব রাজনীতির যে আমূল পরিবর্তন হবে সেভাবে বিশ্বাস করি না আমি। আমার কাছে মনে হচ্ছে বেশ কিছু বিষয় আপনাকে আলোচনা আনতে হবে। আপনি যদি ইউক্রেন ওয়ার চিন্তা করা হয়, ইসরায়েল প্যালেস্টাইন ক্রাইসিস চিন্তা করা হয়, দুইটা কিন্তু ভিন্ন প্রেক্ষাপট। আমার বিশ্বাস যে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ওয়ারটাকে অনেক দিক দিয়ে একটু কমিয়ে আনবেন, লিমিটেড অর্ডারে নিয়ে আসবেন। অন্যদিকে ফিলিস্তিন ইসরায়েল যে ক্রাইসিসগুলো সেগুলো খুব তড়িৎ গতিতে বন্ধ হবে না। একটা জিনিস আমাদের সবারই মনে রাখা উচিত, এজ এ স্টুডেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, ওয়ার ইজ দ্য মোস্ট প্রফিটেবল বিজনেস ইন দ্য ওয়ার্ল্ড। সো ডোনাল্ড ট্রাম্প যতই চাক, তার যে প্রেশার গ্রুপ আছে, আর্মস ডিলার, আর্মস প্রডিউসার, তাদের একটি চাপ থাকবে যে এই যুদ্ধটাকে কন্টিনিউ করার জন্য। এবং আপনি যদি দেখেন লাস্ট 30 ইয়ার্স ইউএস ফরেন পলিসি ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি কিন্তু যুদ্ধে জড়িয়ে ছিলই কোনো না কোনো ভাবে। তবে আপনি বলতে পারবেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফার্স্ট পিরিয়ডের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প সরাসরি কোনো যুদ্ধে জড়িত হয়নি, বরং অনেকগুলো যুদ্ধ থেকে সে বিরত থেকেছে। এটা একটা প্লাস পয়েন্ট। সেই হিসেবে আশা করতে পারি আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট হয়তো নতুন কোনো যুদ্ধে জড়াবে না। এক্ষেত্রে একটি জিনিস বিবেচ্য বিষয় যে অলরেডি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন নেটোতে তার টাকা পয়সা তহবিল কমিয়ে দেবেন। নেটো যদি মার্কিন যুক্তরাষ্ট্রের তহবিল কমিয়ে দেওয়া হয়, আলটিমেটলি কিন্তু এই ইউরোপের যুদ্ধগুলো কিন্তু কমে যাবে, ইউক্রেন ক্রাইসিসটা কমে যাবে। আমরা জানি যে রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিনের সাথে একটি তার অন্যতম সম্পর্ক আছে এবং পুতিন অলরেডি ডিক্লেয়ার করেছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বসার জন্য সে উদ্গ্রীব হয়ে আছে। এবং একটি নির্বাচনের প্রচারণায় আপনি তো মনে আছে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন উনি প্রেসিডেন্ট হলে 24 ঘন্টার মধ্যে ইউক্রেন ক্রাইসিস বন্ধ করে দেবেন। লেটস সি হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি। আপনি জানেন গত 3-4 বছর যাবতেই মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাকচুয়ালি বাংলাদেশকে একটা অন্যরকম ভাবে ইনডিরেক্টলি প্রেসার দিচ্ছে টু জয়েন দ্য ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি। Right? We are in dilemma, right? In the Pacific strategy versus Belt and Road Initiative by the China. So Bangladesh already joined the Chinese
বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ, কিন্তু এখনো কিন্তু আমরা আইপিএস এ জয়েন করিনি। সো আমরা এখন কি হবে, নেক্সট কি হবে? বাংলাদেশে একটি টক অফ দ্য কান্ট্রি আছে, যে একটি কথা আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সেন্ট মার্টিন আইল্যান্ডকে চায় টু বিল্ড এ নেভাল বেস হোয়াটএভার। সো এটা একটা দেশে আলোচনার বিষয়, কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু সেটা কতটুকু যৌক্তিক সেটা কিন্তু প্রশ্নসাপেক্ষ। বিকজ লাস্ট ইয়ারে আমি কিন্তু ইউএসএ ভিজিটে গিয়েছিলাম এবং আমি পেন্টাগনে গিয়েছিলাম। পেন্টাগনে আমি কিন্তু এক মেজর জেনারেলের সাথে কথা বলেছিলাম এবং উনি কিন্তু স্পষ্ট বলেছেন যে ইউএস এর এই ধরনের কোনো অ্যাম্বিশনস নেই টু বিল্ড এনি নেভাল বেস ইন দা আওয়ার স্মল আইল্যান্ড। কারণ উনি আমাদের আইল্যান্ডকে মেপে দেখেছেন যে আমাদের আইল্যান্ডের যে এরিয়া, সেই এরিয়াতে ইউএস এর পক্ষে কোনোভাবে নেভাল বেস তৈরি করা কোনো সম্ভব নয়। কিন্তু আমাদের জিওগ্রাফিক্যাল জিওপলিটিক্যাল লোকেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এই জায়গায় আমাদের কিছু রোহিঙ্গা ক্রাইসিস আছে, ওইদিকে আরাকান প্রভিন্সের চাইনিজ ইনফ্লুয়েন্স ডে বাই ডে ইনক্রিজিং হচ্ছে। সো কাউন্টার করার জন্য আমাদের বে অফ বেঙ্গলস ইজ মোর ইম্পর্টেন্ট। আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় আসার পর বিশ্বের রাজনৈতিক সমীকরণ এবং প্রতিরক্ষার সমীকরণ অনেকটা বদলে গেছে। দ্বিতীয়বার ক্ষমতায় এসে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল নীতির ক্ষেত্রে কি পদক্ষেপ নেন সেদিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। এবার আসি ভারতবর্ষ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে সম্পর্ক সেটা বন্ধুত্বপূর্ণ, এবং বারবার ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বিভিন্ন ক্ষেত্রে বন্ধু বলে পরিচয় দিয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ভারতবর্ষ তার কথা রেখেছে বিভিন্ন ক্ষেত্রে, এবং ভারতের সবাই তাকিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় আসবে কি। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে প্রথম যে কাজটা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা হচ্ছে আমেরিকার নিজস্ব যে শিল্প আছে সেগুলোকে সংরক্ষণ করা, ভারতীয়দের ভাষায় আমেরিকার স্বদেশী শিল্প। সেক্ষেত্রে ভারত এবং চীনের আমদানিজাত যে পণ্য তার উপরে চড়া শুল্ক বসাবে। শুধু তাই নয়, একটা সময় ডোনাল্ড ট্রাম্প ভারতকে অনুরোধ করেছিল আমেরিকার পণ্য যেগুলো ভারতবর্ষে আসছে, আমদানি করা হচ্ছে, তার উপর যেন শুল্ক কমানো হয়, অর্থাৎ বেশি শুল্ক না দেওয়া হয়। এই শুল্ক যদি না কমে, বাড়ে যদি, তাহলে আমদানির শুল্ক যদি বাড়ে ভারতবর্ষের পরে, তাহলে অবশ্যই আমরা জানি অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা যাবে এবং সুদের হার কমানো যাবে না, যেটা শুধুমাত্র উচ্চবিত্ত নয়, মধ্যবিত্তের অর্থনীতির উপরেও তার প্রভাব পড়বে। কারণ মধ্যবিত্ত অনেকটা ক্ষেত্রে লোন বা ঋণ এর উপরে নির্ভর করে। যুক্তরাষ্ট্র এবং ভারতবর্ষের সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত হচ্ছে কোয়াড। এই যে কোয়াড প্রতিষ্ঠান সংস্থা, যেখানে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ভারত এবং জাপান, এই চারটি রাষ্ট্র রয়েছে। এই চারটি রাষ্ট্রের যে সম্পর্ক সেটা শক্তিশালী করা এবং কোয়াডকে শক্তিশালী করা, তাহলে বিশ্বের অনেক সমীকরণ বদলে যাবে। এবার থাকলো বাংলাদেশ। আমরা জানি সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে আমেরিকার দীর্ঘদিনের ইচ্ছা। সেন্ট মার্টিন দ্বীপ যদি তারা হস্তান্তর করতে পারে, তাহলে একই সঙ্গে দক্ষিণ এশিয়ার একটা বিস্তীর্ণ এলাকা তারা নজরদারি করতে পারবে। যে এলাকাটা নজরদারি করা তাদের লক্ষ্য, সেই দিক থেকে দেখতে গেলে আমরা দেখছি যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় ক্ষমতায় আসার পরে একদিকে ভারতের সঙ্গে তার সমীকরণ বদলাচ্ছে, একদিকে দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলোর উপর নজরদারি করার জন্য বাংলাদেশের উপর সম্পর্ক পাল্টে যাচ্ছে, তার সমীকরণ বদলে যাচ্ছে। বাংলাদেশও তাকিয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের দিকে, যে তাদের অর্থনীতিতে আর্থিকভাবে তারা যদি সাহায্য করে, তাদের যে চীন নির্ভরতা তাহলে কমবে, যেটা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো ভালো হবে। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ নির্ভরতা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের উপর। এখন সময় বলে দেবে সম্পর্কগুলো কোন দিকে। Thank you so much for watching. We'll see you during the week for more What's On news. Please make sure to subscribe to What's On. Please
make sure to subscribe our channel to get the essential What's On and connect with us at whatson.plus.